আসলে এই ইউটিউবে ঢুকছি যদি ৫ থেকে ৭ হাজার টাকা ইনকাম করা যাইতো, আমার ফ্যামিলির সাপ্তাহিক যে হাট বাজার করতে হয় এটার টাকাটা যদি আমি পাইতাম, এটার উদ্দেশ্যে আমি এই ইয়াতে ঢুকছি, ইউটিউবে কাজ করতে ঢুকছি। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। কত মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করছে? আমার প্রায় ১৫০ জন লোক আমার এখানে কাজ করতেন এক সময়, যদিও এখন করেন না, এখন ৭০ জনের মতো লোক আছে। যুদ্ধটা কবে শুরু করলেন আর কবে এসে আপনি মোটামুটি আলোর মুখ দেখলেন? আমি কাজ শুরু করছিলাম ২০১৭ সালে। ১৭ সালে কাজ শুরু করার পর ১৭, ১৮, ১৯ সালের শেষের দিকে আমার প্রথম ইনকাম আসলো। $১০০। তো আমি আমার বাবাকে বললাম যে আমি ইনকাম করছি, চলো টাকা উঠাতে যাব। তো আমার বাবা প্রথমে বিশ্বাস করেনি যে কিসের টাকা। তো আমি বললাম যে আমি ইউটিউবে থেকে ইনকাম করি, আমি ওই টাকা উঠাতে যাব তোমাকে নিয়ে। আমি তোমাকে আজকে দেখাবো যে আমি এতদিন যা করছি এই ইনকামের, আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। তো আমার মা বললো যে ইউটিউবের টাকা আসলে টাকাটা কীরকম, আমাকে একটু নিয়ে এসে দেখাস। হ্যাঁ, তো এগুলো হাস্যকর অনেক ইতিহাস আছে। পরবর্তীতে আমি আমার বাবাকে নিয়ে গেলাম, আমার প্রথম টাকা ওটা আমার বাবার হাতে দিলাম। $১০০ ছিল, প্রায় তখন ৯,০০০ টাকার মতো। আমার যা ইনকাম সব ইউটিউব থেকে, সব বৈধ চ্যানেল। আমি প্রত্যেকটা টাকার হিসাব দিতে পারবো যে আমার এই ১ টাকা কোন অ্যাডোর থেকে ইনকাম করছি আমি। এগুলো আপনারা ওনাকে বলেননি? আমি বলছি, কিন্তু উনি মানে শুনতেই চান না। মানে উনি আমার সাথে এমন আচরণ করেন যেন আমি ডাকাতি করে টাকা ইনকাম করছি। মানে একটা ডাকাতের সঙ্গেও একটা মানুষ এরকম আচরণ করেন না। ২০২০ সালে আমাকে ডিবি থেকে নক করা হয়। ওনারা বলেন যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি আমাদের সাথে এসে দেখা করো। তো আমি বললাম যে স্যার কবে আসবো? তো উনি বললেন যে তুমি কাল দিন পরে অবশ্যই তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তাহলে আমি তোমার উপরে মামলা করে দেবো। এখন তো আমার উপরে মামলা হলে তো আমি কাজ করতে পারবো না। আমি সেদিনটা বৃহস্পতিবার ছিল, আমি সঙ্গে সঙ্গে গেলাম, ডিবিতে গেলাম। তো বললাম স্যার বলেন আমার কী অপরাধ, আমার কাছে একটা দাবি করেন। আমি বলি যে কেন স্যার, আমি এটা কেন দিব? আমি তো আর অন্যায় কোনো কিছু করি না, আমি যা করি লিগ্যাল, এবং সরকার আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরা 4% এটার উপরে ইয়েও পাই। তো বলছে না, আমাদের দিতে হয়, আমরা একটা যে পর্যায়ে আছি তো আমাদের দিতে হবে তোমাকে। তো বলছে ঠিক আছে স্যার, আমি বাসাতে গিয়ে আপনাকে আমি জানাবো। তো উনি আমার কথা শুনলেন না, উনি আমাকে ধরে 2টা মামলা দিয়ে দিলেন। একটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে আর একটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে। তো আমি পর্নোগ্রাফি আইনে যে মামলাটা হয়েছে সেটা থেকে আমি অলরেডি খালাস পাইছি। আর ডিজিটাল নিরাপত্তা আইন, ওটা মামলা এখনও স্টার্ট হয়নি। ইনশাল্লাহ এটার থেকে যত খালাস পাইছি, মিথ্যা প্রমাণ হয়েছে, ওটার থেকেও খালাস পাবো। উনি আমার কাছ থেকে কিছু টাকা দাবি করছিলেন। কত টাকা? 10 লাখ। কত? 10 লাখ দাবি করছিলেন। তো আমি তো ওটা দিলাম না বলে আমাকে মামলা দিলেন। তো মামলা দেওয়ার পরে উনি আমার সাথে আরেকটা খারাপ কাজ করছেন। সেটা হচ্ছে আমার মোবাইলে সবগুলো চ্যানেল লগ ইন ছিল। আমার যে 6টা চ্যানেল, যে 6টা চ্যানেলে 1.5 শতাধিক লোক কাজ করতেন, সবগুলো চ্যানেল উনি নিয়ে নিলেন আমার কাছ থেকে। নিয়ে নেওয়ার পরে উনি আমাকে জেলে পাঠিয়ে দিলেন। যে আমি বললাম স্যার আমাকে তো মামলা দিয়ে দিয়েছেন, কিন্তু আমার চ্যানেলগুলো অন্তত আমাকে ফেরত দেন। আমি জেলে গেলাম, যাওয়ার পরে জেলেও তো শান্তি নাই, টেনশনে আছি যে আমার তো চ্যানেলে লাখ লাখ টাকা আছে। উনি কি করেন, উনি যেহেতু একটা উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে আমাকে ডাকছেন, উনি আমার চ্যানেলের টাকাগুলো নিয়ে নেবেন না তার তো কোনো গ্যারান্টি নাই, সেটাও নিয়ে নিতে পারেন। তো জেল থেকে 7 দিন পর পর বাসায় কথা বলা যাইতো। তো যখন আমার টাকাটা ট্রান্সফার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমি বাসাতে কথা বললাম, আমার বাবার সাথে কথা বললাম। আমি বললাম যে বাবা দেখো, ব্যাংকে খোঁজ নাও যে আমার তো টাকা ঢুকে যাওয়ার কথা, টাকাটা ঢুকছে কিনা। তো বাবা আমাকে বলে যে তোমার টাকা ঢুকে নিকো। তো আমি আশ্চর্য হলাম যে এটা তো কেমন বেশি অন্যায় হয়ে গেল। এমনিতেই তো জেলে পাঠাইছে, অন্যায় হয়েছে, এটা অতিরিক্ত অন্যায় করা হয়ে গেল আমার সাথে। সে আমাকে জেলে পাঠাতে পারে, কিন্তু সে আমার তো টাকা নেওয়ার তার কোনো অধিকার নাই আমার কাছ থেকে। জেল থেকে বাইরে আসলাম, আমি 17 দিন জেলে ছিলাম। জেল থেকে আসার পরে আমি আর ঢাকাতে দেরি করিনি, কারণ গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। আবার জেল থেকে বাইরে ওখানে দেরি করে আবার ঢুকে দেবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। এসে এসপি স্যারকে, উনি অ্যাডিশনাল এসপি ছিলেন, আমি ওনাকে নক দিলাম যে স্যার যা হবার হয়েছে, আমি তো জানি যে আপনি আমার টাকাগুলো নিয়ে নিছেন, তো
তো অন্তত আমার চ্যানেলগুলো আপনি ব্যাক দেন আমাকে। তো উনি বললেন যে ঠিক আছে, কয়েকটা দিন পরে আমি চ্যানেল ব্যাক দিব। আমার সবচাইতে বড় চ্যানেল, যে চ্যানেলে আমি একে একে সাবস্ক্রাইব করে করে বড় করছিলাম, উনি ওই চ্যানেলটা রেখে আমাকে সম্পূর্ণ চ্যানেল পরে ব্যাক দিয়েছেন। কিন্তু উনি পুরো এক মাসের টাকা আমার ট্রান্সফার করে নিয়েছেন। সেটা কত টাকা হবে? সেটা প্রায় 65 লাখ টাকা। আর এখন কি ওনার কাছে এখনো চ্যানেল আছে? হ্যাঁ, ওনার কাছে আমার যে ছোটো যে চ্যানেলটা ছিল, আমি যেটা তিলে তিলে বড় করছি, ওই চ্যানেল 17 মিলিয়ন সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম হচ্ছে মাহাফান টিভি, ওই চ্যানেলটা ওনার কাছে আছেন। উনি চ্যানেল দিবেন না, উনি বলছেন যে তোমাকে বাকি চ্যানেল দিলাম, এই চ্যানেল আমি রাখবো। চাইলে তো চ্যানেল নিয়ে নিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এখন চ্যানেল নিয়ে নিয়ে আর যদি বন্ধ করি তাহলে তো উনি আমার উপরে আবার অ্যাকশন নেবেন। টাকা নিল, চ্যানেল নিল, এটারে আপনি কিভাবে দেখছেন? এটা কি অবশ্যই এটা চাঁদাবাদী, মানে এটা ক্ষমতার অপব্যবহার করা, মানে চূড়ান্ত অপব্যবহার। মানে এরকমের মানুষের সাথে করা ঠিক না, মানে এতটা অন্যায় মানুষের সাথে করা ঠিক না। আমি যদি কাজই না করতে পারি তাহলে কীভাবে আমি এদেরকে বেতন দেবো? এতগুলো ছেলেপেলে তো চালানো সম্ভব না। আমার হয়তো বা 30টা গেছে, আর এইভাবে চলতেই যদি থাকে কন্টিনিউ, একসময় দেখা যাচ্ছে যে আমার কোনো ছেলেবেলেই থাকবে না, আমি কাউকে বেতন দেওয়ার মতো ইনকাম করতে পারবো না। তখন আমাকে বাদ দেওয়া সব কিছু বাদ দিয়ে আবার ওই বাবার সাথে হাল কোদাল টেলার চালাতাম, জমি চাষ করতাম, আমাকে ওখানে ফিরে যেতে হবে। আমি তো আজকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আজকে আপনাদের সামনে, আমার এটা সমাধান না করে দিলে আজকে আপনাদের সামনে, কালকে আমি রাস্তায় থাকবো, রাস্তায় নামবো, আমার যা করার দরকার আমি তাই করব। বাংলাদেশে এটার কি প্রভাব পড়তে পারে? এটা 100% প্রভাব পড়বে, কারণ আজকে ইউটিউবার তো আমি একাই না, এরকম হাজারো ইউটিউবার, ফেসবুক ব্লগার এবং ফ্রিল্যান্সাররা আছে বাংলাদেশে। যখন শুনবে যে আমার ক্ষেত্রে এটা ঘটছে, তখন তো তারা আস্থা হারায় ফেল দিবে যে আমরা যদি মজুরের মতো টাকা ইনকাম করি তাহলে আমাদের এরকম বিপদ হবে না, এর কি গ্যারান্টি আছে? তারা কিন্তু অটোমেটিকলি তাদের কাজ থেকে পিছিয়ে পড়বে, আস্তে আস্তে কাজ বন্ধ করে দেবে, কাজে উৎসাহ হারায় ফেল দেবে। তখন কিন্তু সেটা আমার ক্ষতি, তাদের ক্ষতি এবং আমাদের সরকারের ক্ষতি।